অনিল একদিন স্কুল থেকে ফিরে এসে দেখে যে তার মা রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে পড়ে আছে। অনিল তার মাকে তোলার বহু চেষ্টা করে, কিন্তু তার মা আর কিছুতে উঠতে পারে না। তার বাবা নেশা করে প্রায় দিন এসে তার মাকে মারধর করতো, কিন্তু আজ সে তার মাকে এমন ভাবে মেরেছে যে তার মার প্রাণে বেঁচে নেই। পাশেই একটি বাঁশ পড়েছিল, যেই বাঁশটা দিয়ে অনিলের বাবা অনিলের মাকে মেরেছিল। অনিল সেই বাঁশটা তুলে তার বাবাকে মারতে শুরু করে। গ্রামের লোকজন ধরে ফেলাতে সেবার অনিলের বাবা প্রাণে বেঁচে যায়। ছোটবেলা থেকে অনিল দেখে আসছে যে তার মা অনেক কষ্ট করে তাদের সংসারটাকে চালাচ্ছে। তার বাবা যে বসে ইনকাম করতো তার থেকে বেশি পয়সার মদ খেয়ে নিত। তাই তার বাবার প্রতি তাদের 3 ভাই বোনের কারোই খুব একটা ভক্তি ছিল না। ভক্তি বা ভালোবাসা যা ছিল সবই ছিল তাদের মায়ের প্রতি। সেই মাকেই তার বাবা আজ মেরে ফেলেছে, তাই অনিল তার বাবার উপরে খুব রেগে যায়। এরপরে পুলিশ আসে, তার বাবাকে ধরে নিয়ে যায়। অনিলের পরিবারে মোট 5 জন সদস্য ছিল, তার মা, বাবা আর তারা 3 ভাই বোন। মা তো মারা গেছে, বাবাকে পুলিশ তুলে নিয়ে গেছে। অনিল ছিল পরিবারের বড় সন্তান, তার দুটো ছোট ছোট ভাই বোনও আছে। এখন তাদের ডাল ভাত কিভাবে জুটবে, মাথার উপরে কেউই নেই। তাই অনিল চিন্তা করে যে আমাকে পড়াশোনা ছেড়ে দিয়ে যেভাবেই হোক ভাই বোনদেরকে দুটো ডাল ভাত খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। তাই সে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজের চিন্তা করে। কিন্তু অনিলের বয়স খুব একটা বেশি ছিল না, তার বয়স এখন 14 বছর, সে ক্লাস 9-এ পড়ছে। এ বয়সে সে কি এমন আর কাজ করতে পারবে? খুব একটা কাজ বাজ তার জোটে না, তাও সে চেষ্টা করে এটা ওটা কোনো রকমে কিছু করে তার ভাই বোনদেরকে বাঁচিয়ে রাখা। অনিলের স্কুলে একজন মাস্টারমশাই যিনি পাশের গ্রামে থাকতেন, তিনি যখন এই খবরটা পেলেন তিনি এলেন অনিলের সঙ্গে দেখা করতে। তিনি অনিলকে খুব ভালোবাসতেন, কারণ অনিল খুব ভালো ছেলে ছিল। তার আর্থিক অবস্থা খারাপ ছিল বলে স্কুলে খুব ভালো নাম্বার তো সে করতে পারতো না, কিন্তু পড়াশোনা তার মন ছিল। তিনি এসে অনিলের সবকিছু শোনেন। শোনার পরে তিনি অনিলকে বললেন, অনিল, তুই যদি এইভাবে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজবাজ করিস তাহলে তোর আর লাইফটা পরিবর্তন হবে না, তোর ভাই বোনের জীবনও পরিবর্তন হবে না। তাই তুই চেষ্টা কর যেভাবেই হোক কাজবাজের সাথে সাথে পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার। অনিল বলে, মাস্টারমশাই, আমি তো বুঝে উঠতে পারছি না, আমার মাথার উপরে মা বাবা কেউই নেই, আমি এখন কিভাবে এদেরকে বাঁচাবো, আমি কিভাবে পড়াশোনা করবো? মাস্টারমশাই বলে, দেখ, তুই একটা কাজ কর, আমি তোকে 1000 টাকা দিচ্ছি, তুই চাল ডাল কিছু কিনে নিয়ে আয় আর বাকি পয়সার পাপড় কিনে নিয়ে আয়। তুই প্রতিদিন বিকাল বেলায় পাশের বাজারে গিয়ে পাপড় বিক্রি করবি আর ছুটির দিনে গ্রামে গ্রামে ঘুরে পাপড় বিক্রি করবি। তোদের 3 ভাই বোনের কোনো রকমের ডাল ভাত জুটে যাবে, তুই তোর পড়াশোনাটাকে চালিয়ে যা। অনিল একদিনে দেখেছে যে তার দ্বারা ভারী কাজ করা সম্ভব হবে না, তাই সে পাপড় বিক্রি করাটাকেই ঠিক মনে করে। যথারীতি সে মাস্টারমশাইয়ের কাছ থেকে পয়সা নিয়ে কিছু চাল ডাল কিনে নিয়ে আসে আর প্রত্যেকদিন বিকালে পাপড় ভেজে ওই বাজারে গিয়ে পাপড় বিক্রি করা শুরু করে দেয়। প্রথম প্রথম তার খুব বেশি বেচা কেনা হতো না, তবে আস্তে আস্তে তার বেশ ভালোই বেচা কেনা হওয়া শুরু হলো, যার থেকে তাদের ডাল ভাত জুটে যেত। ছুটির দিন যেখানে বাকি বাচ্চাদের জন্য আনন্দের দিন ছিল, মজার দিন ছিল, ছুটির দিন ছিল অনিলের জন্য বেশি পয়সা রোজগারের দিন। অনিল ছুটির দিন সকালবেলায় পাপড় নিয়ে পুরো গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতো। দুপুরে বাড়ি এসে সে স্নান খাওয়া করে বিশ্রাম নিয়ে আবার বিকালবেলা সে পাপড় নিয়ে বাজারে চলে যেত। ছুটির দিনে তার বেশ 150-200 টাকা করে লাভ হতো। এভাবেই তার পাপড় বিক্রি করা আর পড়াশোনা চলতে লাগলো। 2 মাস পর সে ক্লাস 9-এ পরীক্ষা দিয়ে সে যখন কিছুদিনের জন্য স্কুল ছুটি পেল, তখন সে প্রত্যেক দিনই গ্রামে গ্রামে পাপড় বিক্রি করে বেশ ভালো পয়সা উপার্জন করেছিল। এরপর সে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলে, মাস্টারমশাই, আমার কাছে 1006 টাকা হয়েছে, এখানে আপনার 1000 টাকা আপনি রাখুন আর বাকি 5000 টাকা আপনি আপনার কাছে রাখুন, আমার টাকা রাখার তো জায়গা নেই, যখন প্রয়োজন হবে আমি আপনার কাছ থেকে নিয়ে নেবো। মাস্টারমশাই বলল, ঠিক আছে, তাই হবে। মাস্টারমশাই তখন তাকে বললো, ক্লাস 10-এ উঠে তুই সপ্তাহে 4 দিন সকালবেলা আমার কাছে পড়তে আসবি, তারপর এখান থেকে বাড়ি গিয়ে স্নান খাওয়া করে স্কুলে যাবি, স্কুল থেকে ফিরে এসে পাপড় বিক্রি করবি, আর ছুটির দিনে তুই যেমন করে পাপড় বিক্রি করিস তেমন করে করবি, আমার কাছে পড়ার জন্য তোর কোনো পয়সা দিতে হবে না, আর ইংরেজিটা আমার ছেলে তোকে ফ্রিতেই পড়িয়ে দেবে। মাস্টারমশাই 2 সন্তান, বড় ছেলে যে ইংরেজি নিয়ে অনার্স পড়ছে আর ছোট মেয়ে যে ক্লাস 8-এ এবার ফাইনাল পরীক্ষা দিল, 9-এ উঠবে। মাস্টারমশাই ছোট মেয়ে তৃষা দেখতে খুব সুন্দরী ছিল, খুব বুদ্ধিমতী ছিল, তার সাথে সাথে সে খুব জেদিও ছিল। ছোটবেলা থেকে মা বাবার আদর পেয়ে সে বেশি জেদি হয়ে যায়। অনিলের মা মারা যাওয়ার পর থেকে যখন থেকে তৃষার বাবা তাকে সাহায্য করা শুরু করে, তখন থেকে তৃষা অনিলের সম্বন্ধে সবকিছু জানতে পেরে যায়। অনিলকে তার খুব ভালো লাগে, সে অনিলকে মনে মনে ভালোবাসে, কিন্তু সে কিছুই বলতে পারে না। সপ্তাহে 4 দিন অনিল তৃষাদের বাড়ি পড়তে আসতো, সে তৃষাকে দেখতো, ভালো লাগতো, কিন্তু তৃষাকে সে কখনো সেই নজরে দেখেও নি, তার সাথে কথা বলার সাহসও পেত না। কিছুদিন যাওয়ার পর তৃষা তার বাবাকে একদিন বলে, বাবা, অনিলের ছোট ছোট 2 ভাই বোন আছে না, আমি যদি গিয়ে তাদেরকে বিকালবেলায় মাঝে মাঝে পড়াই? মাস্টারমশাই বলে যে তোর পড়াশোনা ক্ষতি হবে, তোকে যেতে হবে না, দেখছি আমি কি করা যায়। তৃষা বলে, বাবা, আমি তো বিকালবেলায় বন্ধুদের সঙ্গে খেলা করি, সপ্তাহে কমসে কম 2 দিন যাই, তাহলে আমারও ভালো লাগবে, ওরাও কিছু শিখতে পারবে। এরপরে তৃষা জোর জবরদস্তি করার পরে মাস্টারমশাই বললো, ঠিক আছে, যাও তাহলে। যথারীতি তৃষা 2 দিন করে অনিলের বাড়িতে যায় তার ভাই বোনকে পড়াতে। তার ভাই বোন তো বহুদিন মাথার উপরে কাউকে পায়নি, এখন একটা দিদিকে পেয়েছে, তাদের বেশ ভালোই লাগে। তৃষা শুধুমাত্র তাদেরকে পড়াতো না, তাদের যথেষ্ট খেয়াল রাখতো, তাদের জন্য খাবার দাবার নিয়ে যেত, বই খাতা জামা কাপড় সবকিছু নিয়ে যেত। তারাও তৃষাকে খুব ভালোবাসতো। প্রথম প্রথম তৃষা 2 দিন যাওয়া শুরু করলেও আস্তে আস্তে কিছুদিন পর থেকে তৃষা সপ্তাহে 3 দিন করে যাওয়া শুরু করলো। অনিলের বেশ ভালো লাগতো, সে তো তার ভাই বোনদেরকে সময় দিতে পারতো না, এদিকে তৃষা তার ভাই বোনদেরকে সময় দেয়, যথেষ্ট খেয়াল রাখে। এইভাবে অনিলের পরিবার আগে থেকে অনেক ভালোভাবেই চলতে লাগলো। অনিলের মাধ্যমিক পরীক্ষা 2 মাস আগে মাস্টারমশাই তাকে বললো, অনিল, এখন তুমি পাপড় বিক্রি করা বন্ধ করো, 2 মাস তুমি বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনা করো, এখন তো তোমার হাতে কিছু টাকা পয়সা আছে, 2 মাস তোমার আরামসে চলে যাবে। অনিল পাপড় বিক্রি করা বন্ধ করে দিয়ে দিনরাত বাড়িতে পড়া শুরু করে দেয়, কিন্তু সে কিছুদিন পর দেখলো
যে তার ঘরে চাল কিছুতেই শেষ হচ্ছে না। তারা 3 ভাই বোন প্রতিদিনই খাচ্ছে, তাও চাল কিছুতেই শেষ হচ্ছে না। অনিল চিন্তায় পড়ে গেল যে আমার বাড়িতে চাল শেষ হচ্ছে না কেন, চাল তো কিনতেই হচ্ছে না আমাকে, চাল কোথা থেকে আসছে। এরপর অনিল সেই চালের জায়গাটাকে এক জায়গা থেকে ঘরের অন্য জায়গায় সরিয়ে রাখে। সে দেখতে চাইছে যে আমার বাড়িতে এত চাল আসছে কোথা থেকে। দুদিন পর সে দেখলো তৃষা তার ভাই বোনদেরকে পড়াতে এসে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। তখন অনিল তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু খুঁজছো? তৃষা বলছে, না কিছু না। অনিল বলছে, না হলে তুমি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছ কেন? তৃষা বলছে, চালের হাড়িটা দেখতে পাচ্ছি না তো। অনিল বললো, কেন, তুমি চালের হাড়ি দিয়ে কি করবে? তৃষা বললো, আমি কিছু চাল এনেছিলাম। অনিল বললো, তুমি চাল কোথায় পেলে? তৃষা বললো, আমার মা পাঠিয়েছে। অনিল বললো, তাহলে কি এই কদিন ধরে তুমি আমাদের বাড়ি চাল দিয়ে যাচ্ছ? তৃষা বললো, হ্যাঁ আমি দিয়ে গেছি। অনিল বললো, তাহলে তুমি আমাকে আগে বললে না যে তোমার মা পাঠিয়েছে, এভাবে কেন রেখে যাচ্ছ? আমি তো জানি না। তৃষা বললো, মা আমাকে বলেছে চুপচাপ রেখে যেতে। অনিল বললো, তুমি কাকিমাকে বলে দিও আমার এখন প্রয়োজন নেই, আমার কাছে পয়সা আছে, আমি চাল ডাল কিনতে পারবো। যথারীতি তৃষা সেই ব্যাগটা অনিলের পাশে রেখে দিয়ে তার ভাই বোনদেরকে পড়িয়ে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে যায়। এরও সপ্তাহখানিক পর অনিল বুঝতে পারে যে রান্নাঘরে অনেক জিনিস আমাকে কিনতে হচ্ছে না, কিন্তু সেগুলো কোথা থেকে আসছে। অনিল বুঝতে পারে যে এগুলো হয়তো তৃষাই দিয়ে যাচ্ছে। তাই এবার থেকে তৃষা যখনই অনিলের ভাই বোনকে পড়াতে আসে, অনিল তখন তার দিকে খেয়াল রাখে যে সে কি কি জিনিস নিয়ে আসে, কোথায় রাখে, কি করে। কিন্তু তৃষাও অনিলের দিকে খেয়াল রাখে যে সে দেখে না ফেলে। তাই সে তার আড়ালে কখনো কখনো কোনো জিনিস এনে এখানে ওখানে রেখে দেয়। কখনো তার ভাই বোনদেরকে খাবার এনে দেয়, কখনো তাদেরকে কিছু পয়সা দেয়। তো এভাবে তাদের বেশ চলতে থাকলো। মাধ্যমিকের পরীক্ষা হয়ে যাওয়ার পরে অনিল একটা লম্বা ছুটি পেলো। সেই ছুটিতে সে গ্রামে গ্রামে ঘুরে প্রতিদিনই পাপড় বিক্রি করতো। এখন সে জানে যে দিনের কোন সময় কোন জায়গায় দাঁড়ালে বেশি টাকার বেচা কিনা হবে। এখন তার বেচা কিনা আগে থেকে অনেক ভালো হয়, সংসার চালাতে তার খুব একটা সমস্যা হয় না। অনিল উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরও মাস্টারমশাই বাড়িতে আগের মতো সপ্তাহে 4 দিন করে সকালবেলায় পড়তে যেতেন। ইংরেজিটা মাস্টারমশাই ছেলে দেখিয়ে দিতেন, আর বাকি সাবজেক্ট গুলো মাস্টারমশাই দেখিয়ে দিতেন। এখন তৃষা অনিলের ভাই বোনদের সাথে এমন ভাবে মিশে গেছে যে তারা কেউ একে অপরকে ছাড়া থাকতে পারে না। তৃষাও আস্তে আস্তে অনিলের কাছে আসার চেষ্টা করে। একদিন সে অনিলকে বলেই ফেলে যে তোমাকে আমার খুব ভালো লাগে। একথা শুনে অনিলের ভালো তো লাগে, তবে খুব চিন্তা হয়ে যায়। মাস্টারমশাই যদি এসব কিছু জানতে পারেন তবে উনি আমাকে খারাপ ভাববেন, উনি হয়তো আমাকে বেঈমান ভাববেন। তাই অনিলের খুব চিন্তা হয়। সে তখন তৃষাকে বলে, তৃষা তুমি এবার মাধ্যমিক দেবে, তুমি বাড়িতে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। আমার ভাই বোনদেরকে তোমাকে আর এখন পড়াতে আসতে হবে না, আমি ওদেরকে পড়াতে পারবো। তৃষা বুঝতে পারে যে অনিল আমাকে ভয় পেয়ে দূরে সরাবার চেষ্টা করছে, কারণ সেও জানে যে অনিলদের 3 ভাই বোনের মাথার উপরে কেউই নেই, একমাত্র তার বাবাই আছে যিনি তাদের পাশে সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে আছেন। তাই সেও কিন্তু চায় না যে এরকম কিছু হোক যাতে অনিলের মাথার উপর থেকে আমার বাবার হাতটা সরে যায়। তাই সে অনিলকে বলে যে তুমি চিন্তা করো না, আমার বাড়ির লোক কেউ কিছু জানবে না, তোমার ভয় নেই। তুমি যদি মনে করো যে আমি তোমার বাড়ি আসবো না, তাহলে তুমি আমার বাবাকে গিয়ে বলতে পারো, আমি আমার বাবাকে বলেই তোমাদের বাড়ি পড়াতে আসি। এবার অনিল আর গিয়ে মাস্টারমশাইকে সাহস করে বলতে পারছে না যে মাস্টারমশাই আপনি তৃষাকে বলুন আমাদের বাড়িতে যেন সে পড়াতে না যায়। তাই অনিলও চুপচাপ থাকে। যথারীতি এভাবে চলতে থাকে। 2 বছর পর অনিল যখন উচ্চ মাধ্যমিক পাস করে, তখন তার বাবা জেলেই অসুস্থ হয়ে মারা যায়। সে তার বাবার সব কাজকর্ম সম্পূর্ণ করে। অনিলের এই দুর্দিনে মাস্টারমশাই এবং তার পুরো ফ্যামিলি অনিলের পাশে দাঁড়িয়েছিল। অনিল উচ্চ মাধ্যমিক পাস করে মাস্টারমশাইয়ের কাছে এসে বলে, মাস্টারমশাই এবার আমার কি করণীয় আছে? মাস্টারমশাই তখন তাকে বলে, তুমি পড়াশোনাটাকে বন্ধ রেখো না, যেভাবে পারো চালিয়ে যাও, ডাল ভাত তো জুটে যাচ্ছে, অসুবিধা তো হচ্ছে না। এদিকে তৃষা চেষ্টা করে আস্তে আস্তে অনিলের কাছে আসা, কিন্তু অনিল তাকে সবসময় দূরে রাখার চেষ্টা করে, কারণ সে জানে যে মাস্টারমশাই দৌলতে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, ওনার মেয়ের সাথে এরকম সম্পর্কে আমি জড়াতে পারবো না। তাই সে তৃষাকে তার থেকে দূরে রাখার চেষ্টা করে। সে এখনো 12 ক্লাসে পড়ছে। প্রায় 3 বছর ধরে সে অনিলকে মন থেকে ভালোবাসে। এই 3 বছরে বহু ছেলে তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু সে কারো কোনো প্রস্তাবই গ্রহণ করেনি। সবাইকে প্রথমে বলে দিয়েছে আমি একজনকে ভালোবাসি, কিন্তু কাকে ভালোবাসি সেটা সে কাউকেই বলে না। যাই হোক, এভাবে অনিলের জীবন চলতে থাকে। তার খুব ইচ্ছা হয় যে আমি তৃষাকে বারণ করে দিই, তুমি আমাদের বাড়ি এসো না, কিন্তু সে সাহস করে বলতে পারে না, যদি মাস্টারমশাই শুনে খারাপ ভাবে। তাই সে চুপচাপ থাকে। চলতে থাকে পড়াশোনা। বছর 3 পর অনিল যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টারমশাই বাড়িতে আসে, তখন সে মাস্টারমশাইকে বলে, মাস্টারমশাই এবার আমার কি করণীয়? মাস্টারমশাই বলে, তুমি তোমার পড়াশোনাকে কিছুদিনের জন্য বন্ধ রাখো, তুমি যেভাবেই হোক আগে একটা সরকারি চাকরির ব্যবস্থা করো, তারপরে তুমি আবার ওপেনে পড়াশোনা করবে। অনিল বললো, ঠিক আছে মাস্টারমশাই, তাই হবে। অনিল এবার বাড়িতে বসে সারাদিনই পড়াশোনা করতো, আর বিকেল বেলা করে পাপড় বিক্রি করতো, আর মাঝে মাঝে গ্রামে গিয়ে দিনের বেলাও পাপড় বিক্রি করতো। তার সংসারও চলছে, তার চাকরির জন্য প্রস্তুতিও চলছে। এদিকে তৃষা কিন্তু আগের থেকে অনেক বেশি আসা শুরু করে দিল অনিলের বাড়িতে। এবার তৃষার দাদা একদিন তার বাবাকে বলছে, বাবা তৃষা এত বড় হয়ে গেছে, ওই বাড়িতে এত বড় একটা ছেলে আছে, সেই বাড়িতে কি এভাবে যাওয়া আসা ওর ঠিক হবে? তখন মাস্টারমশাই ওনার ছেলেকে বলে, দেখ আমি অনিলকে খুব ভালো করে চিনি, ও খুব ভালো ছেলে, তাছাড়া তৃষা তো ওদের বাড়ি দিনের বেলা যায়, সন্ধ্যার আগে তো ফিরে আসে, তো অসুবিধার কি আছে? এদিকে তৃষা ছুটির দিনে অনিলের ভাই বোনকে পড়াতে গিয়ে মাঝে মাঝে রান্নাও করে দিয়ে আসতো। এভাবে বছরখানিক কেটে যাওয়ার পরে অনিল একটা সরকারি চাকরি জোগাড় করে ফেলে। সে তখন মাস্টারমশাইয়ের কাছে এসে বলে, মাস্টারমশাই আজ আমি একটা সরকারি চাকরি পেয়েছি, আজ আমি যা আছি সবকিছু আপনার দৌলতে, আপনি যদি আমার কাছে গুরু দক্ষিণা হিসেবে কিছু চান তাহলে আমি খুব খুশি হব। মাস্টারমশাই বলে, ঠিক আছে, যখন সময় হবে তখন আমি তোমার কাছ থেকে ঠিক চেয়ে নেবো। তুমি এখন একটা কাজ করো, তুমি চাকরির সাথে সাথে ওপেনে এমএ তে ভর্তি হয়ে যাও, পড়াশোনাটাকে বন্ধ করো না। অনিল বলে, ঠিক আছে মাস্টারমশাই, তাই হবে।
এই খবর পেয়ে তৃষা অনিলের বাড়িতে এসে বলে, তুমি চাকরি পেয়েছো, এবার তো কমসে কম তুমি আমার বাবাকে বলো। অনিল বলছে, আমি তোমার বাবাকে কি বলবো? তৃষা বলছে, কেন, আমি তোমাকে পছন্দ করি। অনিল বলছে, এই কথা আমি এই জীবনে মাস্টারমশাইকে বলতে পারবো না, তুমি ভালো একটা ছেলে দেখে তাকে বিয়ে করে নাও, আমার পক্ষে সম্ভব হবে না। চাকরি পেয়েছে, আমার আর্থিক অবস্থা আগে থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু যেই মানুষের জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে আছি সেই মানুষের সামনে গিয়ে আমি কখনো বলতে পারবো না যে আমি আপনার মেয়েকে পছন্দ করি, আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিন। এটা সম্ভব না আমার পক্ষে, আমি তো বলতে পারবো না, এই জীবনে তো আমি বলতে পারবো না। তৃষা তখন অনিলকে বললো, তুমি যখন এই জীবনে আমার বাবাকে বলতে পারবে না, আমিও এই জীবনে তোমাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। এরপরে তৃষা সেখান থেকে উঠে চলে যায়। অনিল আর কিছুই বলে না, কারণ ওর পক্ষে বলা সম্ভব না। তৃষা ভেবেছিল যে অনিল চাকরি পেয়ে গেলে সে তার বাবাকে নিজেই বলবে যে সে অনিলকে পছন্দ করে। কিন্তু মাস ছয়েক আগে তৃষার দাদা একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। মাসখানেক আগে তার দাদা বৌদি তার মা বাবার সাথে ঝামেলা করে এই বাড়ি ছেড়ে একটা ভাড়া বাড়িতে উঠে যায়। দাদা এখন চাকরি করে, দাদা টাকা পয়সার অভাব নেই, সে তার স্ত্রীকে নিয়ে সে ভাড়া বাড়িতে ভালোই আছে। কিন্তু তার বাবা এই ঘটনা অনেক কষ্ট পেয়েছে, তিনি স্কুল থেকে অবসর নিয়ে বাড়ি ফিরে এসেছেন। এখন তিনি বাড়িতে সারাদিন চুপচাপ একাই পড়ে থাকেন। স্বামী স্ত্রী দুজন ছাড়া বাড়িতে তো সারাদিন কেউ থাকেই না। মেয়ে কলেজে যাচ্ছে, ছেলে তো অন্য বাড়িতে চলে গেছে। তাই তৃষা তার বাবাকে এই সময় এসব কথা বলা ঠিক হবে না দেখে চুপচাপ থাকে। বছর দিয়ে এভাবে কেটে যাওয়ার পরে তৃষা আর অনিল দুজনেরই যখন MA কমপ্লিট হয়ে যায়, তখন তৃষার বাবা তৃষাকে বলে, দেখ, তো দাদা তো 2 বছর ধরে এই বাড়িতে আসেও না, আমাদের খোঁজ খবর নেয় না, আমার বয়স হচ্ছে, আমি তোর এবার বিয়ে দিতে চাই। তৃষা সবকিছু শুনে চুপচাপ থাকে। সে অনিলের কাছে এসে বলে, এবার তো কমসে কম তুমি একবার আমার বাবাকে বলো, আজকে বলবে না তো কবে বলবে, আমার তো বাড়ি থেকে দেখাশোনা হচ্ছে। অনিল তখন তাকে বোঝায়, আমি তোমাকে কতবার বললাম যে আমার পক্ষে এটা বলা সম্ভব না, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও, তুমি আমার জন্য অপেক্ষা করে থেকো না। অনিল তাকে মুখে এসব কথা বললেও মন থেকে কিন্তু সে তৃষাকে খুব পছন্দ করতো, কিন্তু তার পক্ষে এটা বলা সম্ভব না। যাই হোক, এরও 2-4 মাস পর অনিলের চাকরিতে প্রমোশন হয়। সে সেই খবরটা দিতে মাস্টারমশাই বাড়িতে যায়। মাস্টারমশাই শুনে খুব খুশি হলেন। তখন মাস্টারমশাই তাকে বললেন, অনিল, তুমি এবার বিয়ে করে নাও। অনিল সবকিছু শুনে বলে যে, ঠিক আছে মাস্টারমশাই, দেখছি, আপনার জন্য যদি কিছু করার মতন থাকে আপনি আমাকে অবশ্যই বলবেন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনাকে গুরু দক্ষিণা দিতে চাই। মাস্টারমশাই বলে, ঠিক আছে, যখন সময় হবে আমি ঠিক তোমাকে চেয়ে নেবো। এদিকে মাস্টারমশাই বোঝে যে তৃষা অনিলকে পছন্দ করে, কিন্তু মাস্টারমশাই অনিলকে নিজে থেকে বলতে পারে না। কেননা মাস্টারমশাই ভাবে যে আমি ওর জন্য অনেক কিছু করেছি, ও যদি এটা তার প্রতিদান হিসাবে ভেবে নেয়, আমি ওর জন্য যা করেছি তার প্রতিদান চাই না। এদিকে অনিল তৃষাকে খুব পছন্দ করে, কিন্তু সে মাস্টারমশাইকে কিছু বলতে পারে না, কারণ মাস্টারমশাই যদি তাকে খারাপ ভাবে, বেঈমান ভাবে, বিশ্বাসঘাতক ভাবে, তাই অনিলও কিছু বলে না। এদিকে তৃষাও তার বাবাকে কিছু বলতে পারে না, কারণ তার দাদা চলে যাওয়ার পরে তার বাবা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়েছে। আজ যদি আমি আমার নিজের মুখে বাবাকে এটা বলি আর বাবা যদি খারাপ ভাবে, তাহলে বাবার কি হবে? এতে বাবারও ক্ষতি হতে পারে, এতে অনিলেরও ক্ষতি হতে পারে, কারণ অনিলের মাথার উপর একমাত্র আমার বাবাই আছে। তাই সবাই যে যার জায়গা থেকে এসব ভেবে চুপচাপ থাকে, কেউ কাউকে কিছু বলে না। এরও মাঝখানে পরে তৃষাকে একটি ছেলে দেখতে আসে। এরপরে তৃষা অনিলের বাড়িতে এসে তার কাছে কেঁদে ফেলে, একবার তুমি আমার দিকে তাকিয়ে কমসে কম বাবাকে বলো, আমি তোমাকে ক্লাস 9 থেকে ভালোবাসি, এত বছর আমি তোমাকে ছাড়া কাউকে কল্পনা করিনি, আজ আমি অন্য মানুষকে কিভাবে বিয়ে করতে পারি? তুমি একবার বাবাকে বলে তো দেখো, আমার বাবা তো খুব খারাপ মানুষ না, তারপরে যা হবে দেখা যাবে। অনিল বলে, আমি কিছুতেই বলতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তৃষা বলে, ঠিক আছে, এবার যা করার আমিই করবো। অনিল তাকে অনেক ডাকে, বোঝাবার চেষ্টা করে, কিন্তু তৃষা আর সেখানে দাঁড়ায় না। এরপরে তৃষা বাড়ি এসে তার মাকে পরিষ্কার বলে, আমি ক্লাস 9 থেকে অনিলকে পছন্দ করি, ও এখন চাকরি বাকরি পেয়েছে, ঘর বাড়ি হয়েছে, ওর সাথে বিয়ে দিলে তোমাদের কি সমস্যা আছে? তৃষার মা বললো, অনিল তো ভালো ছেলে, ও এখন চাকরি বাকরি করছে, ঘর বাড়ি করেছে, আমাদের কোনো সমস্যা নেই, আমি তোর বাবার সাথে কথা বলছি। এবার তৃষার মা তৃষার বাবাকে গিয়ে বলে যে, দেখো আজকে তৃষা এই কথা বলছে। তখন তৃষাকে তৃষার বাবা ডেকে বলে, ঠিক আছে, তাহলে তুমি একবার অনিলকে ডেকে পাঠাও। এরপর তৃষা যায় অনিলের বাড়িতে, গিয়ে বলে যে, বাবা তোমাকে ডেকেছে। অনিল বললো যে, কেন ডেকেছে মাস্টারমশাই আমাকে? তৃষা বললো, আমি জানি না, তুমি গেলেই বুঝতে পারবে। অনিল বললো, তুমি কি বাড়িতে গিয়ে কিছু বলেছো? বললো, আমি আমার মাকে সবকিছু বলেছি। এবার অনিলের চিন্তায় বুক শুকিয়ে গেছে যে মাস্টারমশাই কি ভাববে, কি বলবে। অনিল যে রাস্তা ধরে মাস্টারমশাই বাড়িতে কয়েক হাজার বার গেছে, আজ সেই রাস্তা যেন কিছুতেই ফুরায় না। তার চিন্তায় ভয়ে গা হাত পা কাঁপতে থাকে। সে কোনো রকমের মাস্টারমশাইয়ের সামনে গিয়ে মাথা নত করে চুপচাপ বসে পড়ে। অনিল আজ আর মাস্টারমশাইয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। সে চোখটাকে নিচের দিকে রেখে বলছে, মাস্টারমশাই, আপনি আমাকে ডেকেছিলেন? মাস্টারমশাই বলে, হ্যাঁ অনিল, আমি আসলে ডেকেছিলাম তৃষার বিয়ের ব্যাপারে কিছু কথা বলার জন্য। আমাদের ছেলেটা তো আমাদের থেকে বহু দূরে থাকে, সে তো আর এখানে আসে না, সে ভবিষ্যতে এখানে আসবে বলে মনে হয় না। তাই আমরা চাইছিলাম আমাদের মেয়েটাকে আশেপাশে একটা ভালো ছেলে থেকে বিয়ে দিতে, যাতে সে মাঝে মাঝে আমাদেরকে দেখতে আসতে পারে, আমরা যাতে তাকে মাঝে মাঝে দেখতে পাই, যাতে আমাদের আপদ বিপদে সে যেন ছুটে আসতে পারে। মাস্টারমশাই যখন অনিলকে এসব কথাগুলো বলছে, তখন তার গা হাত পা শক্ত হয়ে যাচ্ছে, তার বুকের ভেতরে যেন অঝরে জল ঝরে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরও অনিল চুপচাপ চোখগুলো তার নিচের দিকে করেই বসে আছে। সে শুধু ভাবছে, মাস্টারমশাই আজ আমাকে বেঈমান না বলে ফেলে, আজ আমাকে বিশ্বাসঘাতক না বলে ফেলে, আজ আমাকে অপমান না করে ফেলে। যে মানুষটা আমার জীবনে এত ভূমিকা রেখেছে, আজ সেই মানুষটা যেন আমাকে খারাপ কিছু না বলে ফেলে। এসব যখন সে মনে মনে ভাবছে, তখন মাস্টারমশাই অনিলকে বলে, অনিল,
তুমি কি তৃষাকে বিয়ে করবে? তৃষা তোমাকে খুব পছন্দ করে, তৃষা খুব ভালো মেয়ে, তুমি তো ওকে ছোটবেলা থেকে চেনো জানো। এ কথা শুনে অনিল তার ভাষা হারিয়ে ফেলে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সে মাস্টারমশাইকে বলবে তো কি বলবে। এবার সে আস্তে আস্তে মুখটা তুলে মাস্টারমশাই দিকে তাকিয়ে বলল, মাস্টারমশাই, তৃষার মতো মেয়ে পাওয়া তো আমার জন্য সৌভাগ্য। আমি তো কখনো স্বপ্ন ভাবিনি যে আপনি আমাকে এই কথা বলতে পারেন। অনিল বলল, মাস্টারমশাই, আমি তো আপনাকে গুরু দক্ষিণা দিতে চাইছিলাম, আপনি তো আপনার অমূল্য সম্পদ আমার হাতে তুলে দিলেন, আপনি তো আমাকে আরো ঋণী করে ফেললেন। মাস্টারমশাই বললো, তোমার গুরু দক্ষিণা হবে ওকে ভালো রাখা আর শেষ জীবনে আমাদের দেখভাল করা। আমাদের সন্তান আমাদের কাছে ফিরে আসবে না, এখন থেকে তুমি আমাদের সন্তান। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।